স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। কথা ছিল 24 মে নতুন কোচের আন্ডারে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ, সেই কথাও রাখতে পারলো না বাফুফে। কোনো এক অজানা কারণে সেই ক্যাম্প পিছিয়ে গেল একদিন। সোমবার হোটেলে উঠবে দল, মঙ্গলবার থেকে অনুশীলন শুরু। ফাহমিদুল চলে আসলেও হামজা চৌধুরী, সমিত সোম আর জায়ান আহমেদের সাথে ডুলির দেশের মাটিতে দেখা হচ্ছে না। ওরা তিনজন সরাসরি সান মারিনোতে দলের সাথে জয়েন করবে। 30 জনের প্রাথমিক স্কোয়াড বাফুফে এখনো প্রকাশ না করলেও খেলা যোগের হাতে আছে সেই তালিকা, যাদের 27 জন নিয়ে শুরু হবে ক্যাম্প। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। Good, how are you? Where are you going? I'm going home. Home? Which home? হামজা চৌধুরীদের নতুন কোচ টমাস ডুলি এসেছিলেন বাফুফেতে। Bangladesh. সান মারিনো ম্যাচ নিয়ে ছিল জরুরি বৈঠক শেষে আবারও ফিরে গেছেন টিম হোটেলে। কথা ছিল এই 24 মে ডুলির আন্ডারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ক্যাম্প শুরু করবে সান মারিনো ম্যাচ টার্গেট করে। ডুলি ঢাকাতে আছেন, অধিকাংশ ফুটবলারও আছেন, কিন্তু ক্যাম্পটা 24 মে শুরু হলো না, ক্যাম্পটা একদিন পিছিয়ে গেছে। 30 জনের প্রাথমিক দলের যে তালিকা সেটা আগেই সোশ্যাল সাইটে দেখিয়েছে খেলাযোগ। তবে স্কোয়াডে একটা নাম দেখে নিশ্চয়ই ভক্তদের দিল ঠান্ডা হয়ে গেছে, আনিসুর রহমান জিকো। 2.5 বছর পর জিকো ফিরলেও লোকালদের মধ্যে সবচেয়ে ভাইটাল ফুটবলার রাকিব হোসেনের খেলা হচ্ছে না সান মারিনোর বিপক্ষে। স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নিজে থেকেই সরে গেছেন বাংলার এই গতি তারকা। কাবরেরার বিদায়ী ম্যাচের মতো টমাস টুলির ডেবিউ ম্যাচেও ফ্যানরা নিশ্চয়ই তাকে খুব করে মিস করবেন। ফাহমিদুল চলে আসলো দলের বাকি 3 প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী, সমিত সোম আর জায়ান আহমেদের দেশের ক্যাম্পে যোগ দেয়া হচ্ছে না। ডুলির সাথে তাদের সশরীরে সাক্ষাৎ হবে সান মারিনোতে গিয়েই। সোমবার ক্যাম্প শুরু হলেও কিংসের 11 ফুটবলার একদিন দেরি করে হোটেলে উঠবেন। টানা খেলার মধ্যে থাকায় তারা একটু বিশ্রাম চেয়েছেন, যেহেতু সামনেই আবার ঈদ। মঙ্গলবার ডুলির আন্ডারে প্রথম ট্রেনিং সেশন জামাল জিকোদের। কিংস এরেনায় হবে অনুশীলন, তবে চোখ বন্ধ করে বলে দেয়া যায় 5 জুনের সান মারিনো পরীক্ষা ডুলির জন্য ডু অর ডাই। সবকিছু শুনে এতটুকু নিশ্চিত হওয়া যাচ্ছে 5 জুনের সান মারিনো ম্যাচ টমাস ডুলির জন্য মহা গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। যদি তার ট্যাকটিসে ফল করে দল, তবে দীর্ঘমেয়াদে হামজাদের কোচ হয়ে তার থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যাচ্ছে। অন্তত বাফুফের বলে দেয়া স্টেটমেন্ট থেকে সেটাই আসছে। ক্রীড়া প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন। এখন দেখা যাক জুলি এই পরীক্ষায় কেমন করেন। তিনি কি দীর্ঘমেয়াদে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারবেন সান মারিনো ম্যাচে নিজের ট্যাকটিস দেখিয়ে, নাকি এই ম্যাচের পরেই তাকে বিদায় নিতে হবে, সেটা সময়ই বলে দিবে। শেখ আশিক, 71, ঢাকা। সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেলেন মারিয়া মান্ডা। আনুষ্ঠানিকভাবে আফিদা খন্দকারকে ঘোষণা করলেও শেষ মুহূর্তে কোচের সিদ্ধান্তে বদলে যায় দলের দায়িত্ব। ভারতের গোয়ায় টুর্নামেন্টের প্রেস কনফারেন্সে দলের অধিনায়ক হিসেবে ছিলেন মিডফিল্ডার মারিয়া মান্ডা। থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ার আগে দলের দায়িত্বে ছিলেন আফিদা, কিন্তু ব্যাংককে 2 সপ্তাহ অনুশীলন ও পারফরমেন্সের পর পিটার বাটলার মারিয়াকে অধিনায়ক হিসেবে ঘোষণা করলেন। তবে কোচের এই সিদ্ধান্তে খুশি ফুটবলাররা। সোমবার ভুটান, নেপাল ও ভারত মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। আগামী 28 মে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। 31 মে স্বাগতিক ভারতের বিপক্ষে মুখোমুখি হবে পিটার বাটলারের দল। জন্মের পরই এখন বাবা মা সন্তানকে পাঠিয়ে দেন বিশ্বের নামকরা সব ফুটবল একাডেমিতে। কিশোর বয়সে অনেকেই বনে যান গ্লোবাল স্টার, কিন্তু ইতিহাসে এমন কেউ আছেন যার বেড়ে ওঠা কাঠ মিস্ত্রি হিসেবে, কিন্তু ডেডিকেশন আর তীব্র চাওয়া তাকে নিয়ে গেছে বিশ্বমঞ্চে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আজও তার নামটা সবাই স্মরণ করে। মেসি, রোনালদোরাও তার পেছনে। কে সেই ফুটবলার? বিশ্বজয়ী সেই স্ট্রাইকারের গল্প থাকছে হাসান সজীবের রিপোর্টে। কাঠমিস্ত্রির কাজ শেখা ছেলেটা একদিন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবে, কে ভেবেছিল এমনটা? কিন্তু সেটাই বাস্তবে করে দেখান জার্মানির মিরোস্লাভ ক্লোসা, যার পেছনে স্বয়ং রোনাল্ডো, মেসির মতো সুপারস্টাররা।
এখনকার মতো 15 বছর বয়সে সুপারস্টার বনে যাওয়া কোনো ফুটবলার ছিলেন না ক্লোসা, ছিলেন না বড় কোনো একাডেমির ফুটবলার। 19 বছর বয়স পর্যন্ত খেলেন জার্মানির নিচের দিকে অ্যামেচার লিগে। অবশ্য তার জন্ম পোল্যান্ডে। একটা সময় পরিবারের সঙ্গে জার্মানিতে পাড়ি জমান। নতুন দেশ, নতুন সংগ্রাম, নতুন ভাষা, নানা চ্যালেঞ্জের মাঝেও একটা জায়গায় চালিয়ে গেছেন ফুটবল শেখা। যদিও সেটা ছিল দ্বিতীয় অপশন, কেননা দিনের বেশিরভাগ সময় চলে যেত কাঠমিস্ত্রির কাজ শিখতে। ধীরে ধীরে অ্যামেচার ফুটবল থেকে সুযোগ মেলে কাইজারস্লাউটার্নে, সেখান থেকে বুন্ডেসলিগা, তারপর জার্মানি জাতীয় দল। শুরু হয় বিশ্বকাপের এক অবিশ্বাস্য অধ্যায়। 2002 বিশ্বকাপে প্রথমবার খেলেই 5 গোল, 2006 বিশ্বকাপে গোল্ডেন বুট, 2010-এ আবার গোল, 2014 সালে ব্রাজিলের বিপক্ষে গোল করে ভেঙে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর রেকর্ড। জাতীয় দলের হয়ে বছরের বাকি সময় শান্ত থাকলেও বিশ্বকাপ এলেই যেন অশান্ত হয়ে উঠতেন ক্লোসা। গোল ক্ষুধায় সবুজ ক্যানভাসে তার ঝড়ে উড়ে যেত প্রতিপক্ষ। বিশ্বকাপের ইতিহাসে মোট 16 গোল করে রেকর্ড গড়েন এই স্ট্রাইকার, যা আজও কেউ ভাঙতে পারেনি। মজার ব্যাপার হলো, এই ভয়ঙ্কর স্ট্রাইকার কখনো ফুটবলের সবচেয়ে গ্ল্যামারাস স্টার ছিলেন না। তার ছিল না রঙিন হেয়ারস্টাইল, বিশাল ইগো কিংবা ক্যামেরার ফ্রেমে জায়গা করে নেয়ার ইচ্ছা। কিন্তু বিশ্বকাপ এলেই তিনি হয়ে উঠতেন অন্য মানুষ। যেন পুরো জীবনটাই তৈরি হয়েছিল ওই মঞ্চটার জন্য। গ্রেটেস্ট শো অন আর্থে নিজের শো দেখানোর, হেডে জালে বল জড়ানো। এই গোলের ক্ষুধাই তাকে আলাদা করেছে। রেকর্ড করতে বড় কোনো একাডেমি থেকে উঠে আসতে হবে এমনটা নয়, আবার দেরিতে শুরু করেও ডেডিকেশনে ইতিহাস গড়া সম্ভব। সেটাই যেন করে দেখালেন ক্লোসা। 2014 বিশ্বকাপ জিতে বুটজোড়া তুলে রাখেন এই জার্মান স্ট্রাইকার। যা অর্জনের ততদিনে সেটা হয়ে গেছে, সঙ্গে রেকর্ডেও নামটা জুড়েছেন। এর বাইরে নতুন প্রজন্মের কাছে মেসেজ, খেলায় মন থাকলে সব সম্ভব। এবারের বিশ্বকাপে হয়তো তার রেকর্ডটা রক্ষত থাকবে না, কিন্তু একটা জিনিস থেকে যাবে, তার বেড়ে ওঠার গল্প। হাসান সজীব, 71। বিশ্বকাপের সময় বিশেষ হোটেলে থাকবেন লিওনেল মেসিরা। 100 বছরের পুরনো হোটেল স্যাভয় আতিথেয়তা দেবে বিশ্ব চ্যাম্পিয়নদের। রিজার্ভ করে নেওয়া হবে পুরো একটা রেস্টুরেন্টও। মেসিদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। কেন কানসাসের এই হোটেলটাই বেছে নিলেন মেসিরা? আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। হোটেল নাকি বাড়ি, 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার টিম হোটেল যেন ভিন্ন রঙের সাজছে। মেসিদের বরণ করে নিতে আলাদা প্রস্তুতিও নিচ্ছে কানসাস সিটির হোটেল স্যাভয়ে। মেসিদের নিরাপত্তার কথা ভেবে পুরো রেস্টুরেন্টটাই করে রাখা হয়েছে রিজার্ভ। নিজস্ব শেফ এনেও হবে রান্না। মাঠ থেকে দূরত্ব কম, লাক্সারিয়াস সব ফ্যাসিলিটিস, নিজস্ব জিম ইকুইপমেন্ট ব্যবহারেরও সুযোগ থাকছে। নানান সুবিধা থাকায় কানসাস সিটির হোটেল স্যাভয়েই থাকবেন লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে মেসিদের স্বাগত জানানো এই হোটেল আধুনিকতায় যেমন শীর্ষে, তেমনি আছে ইতিহাস ঐতিহ্যেও। প্রায় 137 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই হোটেলে নিয়মিত যাতায়াত ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের। স্যাভয় গ্রিল নামক আইকনিক রেস্তোরাঁ আছে এখানেই, যেখানে প্রেসিডেন্টরা নিয়মিতই খেতে যেতেন। সেটা এবার মেসিদের জন্য বুকড। শুধু এই না, টিম আর্জেন্টিনার এই সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নতুন কর্মীও, যারা এই সময় শুধু ওই একটা দলকেই সার্ভ করবে। মেসিরা যতদিন থাকবেন, বাইরের কেউ সেখানে ঢুকতেও পারবে না। কেবল রেস্তোরাঁই না, 120 রুমের পুরো হোটেলই রিজার্ভ নেওয়ার আলাপও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। যাতায়াতে যাতে অসুবিধা না হয় সেজন্য হোটেলের কর্মীরা কারপুলের মাধ্যমে আসা যাওয়া করবে। অর্থাৎ এক গাড়িতে এর আগে একজন আসলেও মেসিদের সময় সংখ্যাটা হবে একাধিক। এমনকি এক বাসায় থাকতে হবে শেয়ার করে। হোটেল কর্মীদের কারণে যেন কোনো ঝামেলায় না পড়ে আর্জেন্টিনা টিমের সদস্যরা, সেদিকেই ফোকাসটা রাখা হচ্ছে। আলাদা পার্কিং লট, যাওয়া আসার জন্য স্পেশাল ওয়াকওয়ে তো থাকছেই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই। হোটেল কর্তৃপক্ষ তা আগেই জানিয়ে দিয়েছে। বিশ্বমানের সুযোগ সুবিধা তো প্রায় সব হোটেলেই মেসিরা পেতেন, তবে কানসাসের এই পয়েন্টটা বেছে নেওয়ার অন্যতম বড় কারণ ভ্রমণ কমানো। ট্রেনিং গ্রাউন্ডে যেতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, আবার ম্যাচ খেলার জন্য অন্য শহরে যেতেও দূরত্ব কম। সবকিছু মিলিয়ে হোটেল স্যাভয়ে আর্জেন্টিনার জন্য সবচেয়ে সহজ অপশন। তবে দামে মোটেও কম না। রুম ভেদে সর্বনিম্ন 96,000 টাকা থেকে শুরু প্রতি রাতের ভাড়া। বিশ্বকাপের সময়ে অঙ্কটা যাবে আরও ছাড়িয়ে। আবু নাইম, 71।
এই আর্জেন্টিনা দলটার মিডফিল্ড নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। এমি বুন্দিয়া নাকি লো সেলসো, ইম্প্যাক্ট নাকি এক্সপেরিয়েন্স, কিসে গুরুত্ব দেবেন আর্জেন্টাইন কোচ? এখনো স্কোয়াড ঘোষণা না হলেও বুয়েন্দিয়া ও লো সেলসোকে নিয়ে তৈরি হয়েছে ধাঁধা। আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমগুলো বলছে এই দুই মিডফিল্ডারকে দলে রাখা নিয়ে এক মহা টেনশনে আছেন স্কালোনি। বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। আর্জেন্টিনার মিডফিল্ডে বড় ধাঁধা, কে জায়গা পাবেন আর কে হবে বাধা। একদিকে ইম্প্যাক্টফুল এমিলিয়ানো বুয়েন্দিয়া, অন্যদিকে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার লো সেলসো। শেষ পর্যন্ত কে জায়গা করে নেবেন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে, তাই নিয়ে চলছে টেনশন। আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যম ক্লারিনের প্রতিবেদন বলছে স্কালোনির শর্টলিস্টে আছে দুই নাম, বুয়েন্দিয়া আর লো সেলসো। অ্যাস্টন ভিলার জার্সিতে বুয়েন্দিয়াকে দেখে নিয়েছেন আর্জেন্টিনা ভক্তরা। ওই ম্যাচে 1 গোল আর 1 অ্যাসিস্টে নজর কেড়েছেন তিনি। ইউরোপা লিগে 15 ম্যাচ খেলে 4 গোল আর 6 অ্যাসিস্ট বুয়েন্দিয়ার ঝুলিতে। প্রিমিয়ার লিগেও খেলেছেন 35টি ম্যাচ, যেখানে আছে 6 গোল আর 2 অ্যাসিস্ট। এফএ কাপে 2 ম্যাচ খেলে 1 গোল 1 অ্যাসিস্ট। এই স্ট্যাট বাদ দিলেও মাঠে তার ইম্প্যাক্ট বোঝা কঠিন কিছু না। আর এই পারফরম্যান্সে আকাশী নীলদের বিশ্বকাপ দলে বুয়েন্দিয়াকে দেখার আশা করছেন অনেকেই। এমনকি তা একরকম দাবিতে পরিণত হয়েছে। কিন্তু বুয়েন্দিয়া থাকলে ওদিকে লো সেলসোর কি হবে? স্কালোনির অন্যতম বিশ্বস্ত সৈনিক এই সেলসো। ফিট থাকলে মাঝ মাঠের দখল নিয়ে নেন একাই। ছোট ছোট পাসে সমন্বয় গড়ে তোলেন। ফরওয়ার্ডে থাকা প্লেয়ারদের জন্য হয়ে ওঠেন স্বস্তির কারণ। লিওনেল মেসির সাথেও লো সেলসোর বোঝাপড়া দুর্দান্ত। সেলসোকে নিয়ে একমাত্র চিন্তা তিনি ইনজুরি প্রবণ। স্কালোনিকে পড়তে হচ্ছে মধুর সমস্যায়। তিনি কি বেশি গুরুত্ব দেবেন সাম্প্রতিক পারফরম্যান্সে, নাকি প্রমাণিত বোঝাপড়া সামলিয়ে যিনি নিজের জাত চিনিয়েছেন তাকে? বুয়েন্দিয়ার উপর ভরসা রাখতেও ইচ্ছা করছে, আবার লো সেলসোকে ছেড়ে দেওয়াও কি বুদ্ধিমানের কাজ হবে? আর্জেন্টিনা ভাবছে স্কালোনি। দর্শকরা দিচ্ছে যার যার মতামত। চ্যাম্পিয়ন ট্রফি ডিফেন্ড করতে হলে দল তো হওয়া চাই সব দিকে সেরা। মঈন হাসান, ৭১। ফ্যাসিস্ট সরকারের অধীনে বিশ্বকাপ আয়োজন ইতালিতে, আর সেই আসরের প্রথম শিরোপা জিতে নিয়েছিল বেনিতো মুসোলিনির দেশ। তাই প্রশ্ন ওঠে বারবার, সত্যি কি তারা নিজেদের যোগ্যতায় জিতেছিলেন সেই ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি 1934-এর যে আসরটি বসেছিল, নাকি তার পেছনে ছিল ইতালির জাতীয় আর পরাশক্তিগুলোর আন্তর্জাতিক রাজনীতির প্রভাব? ফুটবলাররা কি সত্যি যোগ দিয়েছিলেন ফ্যাসিস্টদের দলে? ইতিহাস কি বলে? বিস্তারিত রিপোর্টে। 40-এর দশক, ইউরোপের বুকে প্রভাবশালী ইতালি, আর সেখানে রাজ করছেন বেনিতো মুসোলিনি, পৃথিবীর ইতিহাসের অন্যতম কুখ্যাত ফ্যাসিস্ট। গায়ের জোরেই চেয়েছিলেন ইতিহাসের প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে, কিন্তু সেই চেষ্টা গেছে বিফলে। আর মুসোলিনির দেশ জানিয়ে দেয় 1930-এর বিশ্বকাপে তারা খেলবে না। সেই টুর্নামেন্টের আয়োজক উরুগুয়ে অবশ্য তককে তককে ছিল। 4 বছর পর 1934-এর বিশ্বকাপ যখন ইতালিতে, তারা সেটা বয়কট করে বসে। তবে সেই আসরে হোম টিম বলে একদম ছাড় পায়নি ইতালিও। রীতিমতো বাছাই পর্ব খেলে আসতে হয়েছিল। স্বাগতিক হয়েও কোয়ালিফায়ার খেলার নজির বিশ্বকাপের ইতিহাসে নেই আর একটাও। 34-এর আসরটা ছিল নকআউট পদ্ধতির, হারলেই বিদায়। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দলগুলোকে জাহাজে করে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আসতে হয়েছিল, অথচ তারা মাত্র একটি করে ম্যাচ খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। তবে মুসোলিনির ফ্যাসিস্ট সরকার এই বিশ্বকাপকে শুধু একটি খেলা হিসেবে দেখেনি, তারা একে ব্যবহার করতে চেয়েছিল নিজেদের প্রচারের হাতিয়ার হিসেবে। স্টেডিয়ামগুলো নতুন করে সাজানো হয়েছিল, বিশ্বকাপের পোস্টারগুলোতে ফ্যাসিবাদী ছবি ব্যবহার করা হয়। মুসোলিনির আমলে এই বিশ্বকাপ হয়ে উঠেছিল ইতালির জাতীয় ক্ষমতার প্রতীক। ইতালির কোচ ভিত্তোরিও পোজো পরে জানিয়েছিলেন মুসোলিনি তাকে শুধু ফ্যাসিস্ট পার্টির সদস্যদের দলে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে ফুটবলাররা পরে এসব অস্বীকার করেন। কোন রাজনৈতিক দলের সদস্য তারা ছিলেন না, কেবল খেলতে চেয়েছিলেন ফুটবল। তবে ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে সবকিছু চলে গিয়েছিল বলেই মুখে মুখে হলেও সমর্থন প্রকাশ করতেই হতো। বাংলাদেশের মানুষ বিষয়গুলো ভালোই বোঝার কথা।
ইতালির এই বিশ্বকাপ জয়ের পেছনে আসল নায়ক ছিলেন কোচ ভিত্তোরিও পোজো। ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল স্টাইল ছিল তার খুবই পছন্দের। ইতালির বিখ্যাত টায়ার কোম্পানি পিরেলি থেকে এসে দলের দায়িত্ব নিয়েছিলেন। পোজোই একমাত্র কোচ যার আছে টানা 2টি বিশ্বকাপ জয়ের রেকর্ড। একই সাথে বিশ্বকাপ ও অলিম্পিকে সোনা জেতার বিরল রেকর্ডও তার দখলেই। প্রথম ম্যাচে ইতালি যুক্তরাষ্ট্রকে 7-1 গোলে উড়িয়ে দেয়, কিন্তু কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে তাদের কঠিন লড়াই করতে হয়। ম্যাচটা অতিরিক্ত সময়ের পরও 1-1 গোলে ড্র হয়। তখন পেনাল্টি শুটআউটের নিয়ম ছিল না, তাই পরের দিন আবার মাঠে গড়ায় খেলা। সেই ফিরতি ম্যাচে ইতালি 1-0 গোলে জেতে। তবে এই ম্যাচে রেফারির পক্ষপাতিত্ব এবং ইতালির খেলোয়াড়দের অতিরিক্ত ফাউল নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। আজদুরিদের এই জয়টা কতটা রাজনৈতিক প্রভাবে হয়েছিল তা নিয়ে আজও বিতর্ক চলে। রেফারিদের ওপর মুসোলিনির চাপ ছিল কিনা সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। তবে ইতালিয়ান ফুটবলারদের পারফরমেন্সকে একদমই অস্বীকার করা যাবে না। পোজোর হাতে গড়া এই দলটির পরে ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডিং ট্রফি জয় প্রমাণ করে যে 1934-এ জেতা বিশ্বকাপ ট্রফিটা তাদেরই অর্জন ছিল। সেটা মুসোলিনির ফ্যাসিস্ট পাওয়ারের সুবাদে মোটেও আসেনি। খালিদ জামিল, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।